জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে শিমুলপুর গ্রামে যাচ্ছে অতীন। নদীর শান্ত স্রোতের সঙ্গে তাল মিলিয়ে তাদের নৌকাটা দুলতে দুলতে এগিয়ে চলছিল। নৌকার ছইয়ের ভিতরে অতীন আর তার সদ্য বিবাহিত স্ত্রী মাধবী বসেছিল। ট্রেনটা লেট না করলে দুপুরের মধ্যেই তাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে যা হয় আর কি। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো শ্বশুর বাড়ি পৌঁছাতে পারেনি সে। চারিদিকে গুমোট পরিবেশ থাকায় হাওয়ার খোঁজে ছইয়ের ভিতর থেকে বাইরে এসে মাঝির সাথে বসল অতীন। যদিও বাইরে আসতেই হালকা বাতাস আলতো হাতে ছুঁয়ে দিতে লাগলো তার তপ্ত শরীর। হরেন মাঝি ওদিকে এক মনে গুনগুন করে দাঁড় বইছে। অতীন চারপাশে চোখ বুলিয়ে দেখল, বেশ দূর দূরে সবুজের মাঝে মাঝে ছোট ছোট বাড়ির মেলা, হয়তো কোনো গ্রাম হবে। অতীন মাঝির খানিকটা কাছে চলে এসে আলাপ জমানোর চেষ্টা করল। তা কতদিন ধরে নৌকা বাইছো মাঝি ভাই? তা 32 তো হবেই দাদা বাবু। বাবা, তাহলে তো তোমার অভিজ্ঞতা নেহাত কম নয়। হ্যাঁ, ভালো মন্দ সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। আচ্ছা, নৌকা চালাতে চালাতে কখনো তুমুল ঝড় বৃষ্টির মধ্যে পড়েছ? নৌকায় বসে ঝড়ের নাম মুখে নেবেন না দাদা বাবু। এমনিতেই এই নদী ভালো নয়। সর্বনাশিনী নদীর খিদে বড় সাংঘাতিক। কত মানুষ যে খেলো তার ইয়াত্তা নেই। বোঝো, আরে কি যাতা বলছো? নদীর আবার খিদে হয় নাকি? হাসবেন না বাবু, হাসবেন না। এসব নিয়ে ঠাট্টা তামাশা করতে নেই। এই তো 3 কয়েক আগেই কর্তা বাবু আর গিন্নিমাকে নিয়ে রাতে ফেরার পথে। কি ফেরার পথে? আরে কথাটা শেষ করলে না যে? আগে সেরকম কিছু না, আসলে এই নদীতে অনেক মানুষ মরেছে। নৌকা ডুবি অহরহই হয়, বিশেষ করে এই কাল বৈশাখী সময়টা। অতীন আর বিশেষ ঘাঁটালো না মাঝিকে। সে আবার ছইয়ের ভিতরে মাধবীর পাশে গিয়ে বসল। কয়েক মাস হলো অতীন আর মাধবীর বিয়ে হয়েছে। শিমুলপুরের মতো অজপাড়াগাঁয়ের মেয়ে হলেও মাধবী যথেষ্ট শিক্ষিত। কলকাতার একটা কলেজে পড়াকালীন দুজনের আলাপ হয়। তারপর বহু পথ পেরিয়ে 4 হাত এক হয়েছে কয়েক মাস আগে। এর আগে অতীন মাত্র একবার এসেছে শিমুলপুর, তারপর আবার এই জামাই ষষ্ঠীর উপলক্ষে। মাধবী তার বাবা মায়ের একমাত্র মেয়ে। গ্রামের মোড়ল হওয়ার সুবাদে মাধবীর বাবাকে সবাই সম্মান করে। আরও কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ মাঝির গলা ভেসে এলো, দাদা বাবু, গ্রাম এসে গেছে গো, নেমে পড়ো এবার। অতীন তাড়াতাড়ি কাঁধে ব্যাগটা নিয়ে আগে নামলো নৌকা থেকে। তারপর মাধবীর হাত ধরে তাকেও নামালো। মাঝিকে টাকা দিতে গেলে সে সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল, কি করছো দাদা বাবু? আমাদের কর্তা বাবু জামাই আপনি, এই গ্রামের অতিথি বলে কথা। তার কাছ থেকে পয়সা নেব কি? হ্যাঁ, আপনারা বরং আস্তে আস্তে রওনা দিয়ে দিন। ওই 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 সামনে থেকেই একটা ভ্যান হয়তো পেয়ে যাবে। অতীনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হরেন আবার নৌকোয় গিয়ে উঠল। অগত্যা অতীন মাধবীকে সঙ্গে করে সামনের দিকে হাঁটতে লাগল। খানিকটা এগোতেই তারা একটা ভ্যান রিক্সা দেখতে পেল। চালককে গিয়ে অতীন তার শ্বশুর মশাই অর্থাৎ সমীর মণ্ডলের নাম বলতেই সে তাদের ভ্যানে চাপিয়ে প্যাডেলে চাপ দিল। গ্রামের উঁচু নিচু কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে গতিতে এগিয়ে চলতে লাগলো ভ্যানটা। শহরের কোলাহল থেকে এত দূরে নিরিবিলি পরিবেশে এসে মনটা বেশ ফুরফুরি লাগছিল অতীনে। মাঝে মাঝে পাখিদের দল কিচিরমিচির করতে করতে বাসায় ফিরছে। দূর থেকে ভেসে আসছে গরুর ডাক। বেশ অনেকটা পথ চলার পর তারা যখন মাধবীদের মাটির বাড়িটার কাছে পৌঁছালো, ততক্ষণে দিনের আলো মরে গেছে। বাড়ির আশপাশটা এক অদ্ভুত নির্জনতা ঘিরে রয়েছে। অতীন হাত ঘড়িটা একবার সময় দেখে নিল। ঘড়ির কাঁটা ইতিমধ্যেই সন্ধ্যা 6টা পেরিয়ে গেছে।
ট্রেনটা ঘন্টা 3 লেট না করলে দুপুরের মধ্যেই তারা এখানে চলে আসতে পারত। শাশুড়িমা হয়তো অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকতেই এক অদ্ভুত অস্বস্তি যেন তাকে ঘিরে ধরল অতীনকে। অতীন ইতস্তত করে মাধবীর হাতটা ধরে এগিয়ে গেল সদর দরজার দিকে। সন্ধ্যা হলেও বাড়িতে এখনো অন্ধকার চাদরের মুড়ি দিয়েই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ অতীন দেখতে পেল দূর থেকে একটা আলোর শিখা তাদের দিকেই এগিয়ে আসছে। জিনিসটা সামনে আসতেই অতীন বুঝতে পারল সেটা একটা হ্যারিকেন। যিনি সেটা ধরে আছেন তিনি অতীনের শাশুড়ি রাধারানী মণ্ডল। তার মুখে লেগে রয়েছে মৃদু হাসি। তিনি মাধবীর উদ্দেশ্যে বললেন, কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? আর বলো না মা, ট্রেনটা এত লেট করবে ভাবতেই পারিনি। ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে কোমরটা একেবারে ব্যথা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোরা বরং আগে হাত মুখটা ধুয়ে নে, বুঝলি? পাশের বড় ঘরটায় তোদের থাকার বন্দোবস্ত হয়েছে। অতীন তাকে প্রণাম করতেই তিনি বললেন, আমাদের এই মাটির ঘরে তোমার হয়তো একটু কষ্ট হবে বাবা, একটু মানিয়ে গুছিয়ে নিও। আরে না না, আমার তেমন কোনো কষ্ট হবে না। আমাকে নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। কিন্তু বাবা কোথায় মা? তোর বাবা একটু বাজারে বেরিয়েছেন বুঝলি, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তোরা বরং হাত মুখটা ধুয়ে দেওয়া যায় তো, জামাইয়ের তো দুপুরের খাওয়াটাই হলো না। এখন বরং আগে একটু চা খাক, তারপরে রাতে পাশে বসিয়ে খাওয়াবো, কেমন? রাধারানী কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। মাধবী আর অতীন কুয়ো পাড়ে গিয়ে হাতে মুখে জল দিয়ে এসে দাওয়ায় বিছিয়ে রাখা একটা চটাইয়ের উপর এসে বসল। সামনে বসিয়ে রাখা হ্যারিকেনের দৌলতে আলো আধারির খেলা জমে উঠেছে। আকাশের বুকে ইতিমধ্যেই শুরু হয়েছে কালো মেঘের আনাগোনা। মাঝে মাঝে ঠান্ডা বাতাস দিচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই মাধবীর মা এসে ওদের সামনে 2 পেয়ালা গরম গরম চা আর থালা ভর্তি মুড়ি মাখা এবং গরম গরম পেঁয়াজি এনে রেখে গেলেন। সে কোন সকালে সামান্য রুটি তরকারি খেয়ে ট্রেনে উঠেছিল অতীন। তারপর থেকে ঠিক করে খাওয়াই হয়নি। এই গরম পেঁয়াজির ঘ্রাণ নাকে যেতেই লুকিয়ে থাকা খিদেটা আবার যেন চাগার দিয়ে উঠল অতীনের। সে জিজ্ঞেস করল, মা, আপনারা খাবেন না? আর বাবাই বা কোথায়? তোমরা অনেকটা পথ পেরিয়ে এসেছো বাবা, আগে তোমরা খাওয়া শুরু করো, আমরা খানিক পরে খাবো। অতীন চমকে উঠে আওয়াজটা লক্ষ্য করে তাকাতেই দেখতে পেল অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একজন বেরিয়ে এলেন। ছিটকে পড়া হ্যারিকেনের আলোয় অতীন তাকে দেখে চিনতে পারল। তিনি অতীনের শ্বশুর মশাই সমীর মণ্ডল। পরনে তার লুঙ্গি আর ফতুয়া, গালে কাঁচা পাকা দাড়ি, তবে চোখ দুটো কেমন যেন অন্ধকারের মধ্যেও জল জল করছে। অতীন প্রণাম করার জন্য উঠতে গেলে তিনি ইশারায় বসতে বললেন তাকে। তারপর অদূরে একটা খাটিয়ার উপরে এসে বসলেন। একটু বাজার করতে গিয়েছিলাম, তোমাদের বিশেষ অসুবিধা হয়নি তো এখানে আসতে? না না, ওই ট্রেনটা লেট ছাড়া আর কোনো অসুবিধা হয়নি। আপনি তো সব বন্দোবস্ত করেই রেখেছিলেন। অতীনের কথায় সমীরের মুখে হালকা হাসি খেলে গেল। খাওয়া দাওয়ার পর্ব চুকতেই সমীর রাধারানীর উদ্দেশ্যে বললেন, বাজারে ভালো মাছ পাইনি, তাই ভাবছি পাশের পুকুর থেকে একেবারে কয়েকটা মাছ ধরে আনি, জামাইকে একেবারে টাটকা মাছ খাওয়াবো। এই রাত বিরেতে তুমি পুকুরে মাছ ধরতে যাবে? রাতেই তো আমাদের সুবিধা হয় রে মা। মানে? সমীর মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেলেন। তারপর একটা বড় ছিপ নিয়ে বেরিয়ে এলেন। বেরিয়ে যাওয়ার আগে তিনি হঠাৎ অতীনের উদ্দেশ্যে বললেন, যাবে নাকি মাছ ধরতে? তবে তুমি অবশ্য শহরের ছেলে, এই মাছ ধরার নেশা তোমার না থাকারই কথা। শ্বশুরমশাইয়ের এ কথা শুনে অতীনের ছোটবেলার কথা মনে পড়ে গেল। পরীক্ষা শেষে গরমের ছুটিতে ফি বছরে অতীন গ্রামে মামা বাড়িতে চলে যেত। মামাতো ভাই বোনদের সঙ্গে চুটিয়ে উপভোগ করত ছুটির প্রত্যেকটা দিন।
তার মধ্যে মাছ ধরাও ছিল। এতদিন পর সেই কথাটা কানে আসতেই হাতটা কিরকম নিষ্পিস করতে লাগলো তার। সে সঙ্গে সঙ্গে বলল, আমি ছোটবেলায় অনেকবার গ্রামের মামার বাড়িতে গিয়ে পুকুরের মাছ ধরেছি, যদিও সেটা সকাল বা বিকেলের দিকে বেশিরভাগটা। রাতে মাছ ধরার তেমন অভিজ্ঞতা নেই। বেশ, চলো তাহলে আমার সাথে, রাতের অভিজ্ঞতাটাও না হয় হয়ে যাক তোমার। অতীন ঘাড় নাড়ল। তারপর সমীর একটা ছিপ এবং তার হাতে ধরিয়ে দিয়ে তার পিছু পিছু আসতে বললে। বাড়ির পেছনের দিকে জঙ্গলে ঢাকা সরু রাস্তা ধরে দুজনে এগিয়ে চলছিল। সমীরের হাতে ধরা হ্যারিকেনের আলোয় সামনের অন্ধকার তাড়াহুড়ো করে সরে যাচ্ছে। ইতিমধ্যে হালকা হালকা হাওয়া বইতে শুরু করেছে। অতীন একবার আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশের রং রক্তের মতো গাঢ় লাল হয়ে উঠেছে। তার মানে খুব তাড়াতাড়ি কাল বৈশাখী আসতে চলেছে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সমীর থামলেন। আমরা এসে গেছি, এই ঘাটের কাছেই বরং বসি। হ্যারিকেনের অস্পষ্ট আলোয় একটা ভাঙাচোরা ঘাটের কিছুটা অংশ অতীনের চোখে পড়ল। সমীরের কথা মতো তার পাশেই সে বসে পড়ল। সমীর ভালোভাবে বড়শিতে টোপ গেঁথে তার হাতে একটা ছিপ তুলে দিলেন। অতীন সমীরের দেখা দেখি পুকুরে ছিপ ফেলল, কিন্তু ছিপ ফেলে বসে আছে তো বসেই আছে, মাছ আর টোপ গেলে না। এদিকে আস্তে আস্তে হাওয়ার দাপট বাড়ছে। অতীনের বেশ বিরক্ত হতে লাগলো। এবার সে জিজ্ঞেস করল, আচ্ছা বলছি, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? বৃষ্টি আসছে যে। এভাবে হবে না, অন্য উপায় করতে হবে। অতীন কিছু জিজ্ঞেস করার আগে হঠাৎ করে দপ করে হ্যারিকেনটা নিভে গেল। সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে ঘুটঘুটে অন্ধকার চারিদিক থেকে এসে থাবা বসালো তাদের উপর। এমনিতে অতীন সাহসী হলেও হঠাৎ করে এক অজানা ভয় যেন তাকে ঘিরে ধরল। এর মাঝেই আচমকা পুকুরে ঝপাং করে জলের মধ্যে কিছু একটা পড়ার আওয়াজ ভেসে এলো। পাশে বসে থাকা শ্বশুরকে অতীন নিচু স্বরে জিজ্ঞেস করল, ও পুকুরে ওটা কিসের আওয়াজ? মাছ ধরেছি বাবা, আর একটু অপেক্ষা করো, হাতে মনে হয় বেশ বড় একটা মাছ পেয়েছি। হ্যাঁ, হাতে পেয়েছেন মানে? মানে আপনি তো বসে আছেন আমার পাশে। সমীরের দিক থেকে আর কোনো উত্তর পাওয়া গেল না। কিছুক্ষণের মধ্যেই শোর শব্দে ঝড় উঠল। বৃষ্টির বড় বড় ফোঁটা এসে গায়ে তীরের মতো বিঁধতে লাগলো অতীনের। হঠাৎ করে কেউ খপ করে অতীনের হাতটা চেপে ধরতেই অতীন ভয়ে লাফিয়ে উঠল। হিম ঠান্ডা যেন হাতের স্পর্শে সারা শরীর কেঁপে উঠল অতীনের। কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞেস করল, কে? ভয় নেই, ভয় নেই, আমি মাছ ধরা হয়ে গেছে, চলো এবার ফেরা যাক। হ্যারিকেনের আলো তো নিভে গেছে, তাই বাড়ি ফেরা পর্যন্ত তোমার হাতটাকে ধরে থাকবো, না হলে পথ হারাবে যে। কিন্তু অতীনের মাথাতে কিছুতেই ঢুকল না একজন জ্যান্ত মানুষের হাত এতটা ঠান্ডা হতে পারে কি করে। অতীনের সব কিছুই কেমন যেন গোলমিলে ঠেকতে লাগলো, যদিও গোলমালটা ঠিক কোথায় সেটাই সে বুঝতে পারছে না। বাড়ির কাছাকাছি তারা পৌঁছাতেই প্রবল বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। তার সঙ্গে পাল্লা দিয়ে বাজও পড়তে লাগলো। বাড়িতে ফিরে হ্যারিকেনের আলো দেখে যেন শরীরে সাহস ফিরে এলো অতীনের। অনতি দূরে দাঁড়িয়ে থাকা শ্বশুরমশাইকে দেখে বেশ অবাক হলো অতীন। তারা কার্যত বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই অতীন ভিজে একসা হয়ে গেছে, অথচ তার সঙ্গে থাকা সমীরবাবুর সর্বাঙ্গ শুকনো কাঠের মতো খটখট করছে। বৃষ্টিতে ভেজার কোনো লক্ষণই নেই তার মধ্যে। বিষয়টা কিছুতেই বোধগম্য হলো না তার। একবার ভাবলো তাকে জিজ্ঞেস করবে সে, পর মুহূর্তে সে ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। বৃষ্টিতে ভিজে আসায় শাশুড়ি মা তাকে আরেক প্রস্ত আদা দিয়ে চা বানিয়ে দিয়েছিলেন। অতীন চায়ে চুমুক দিতে দিতে
বিছানায় আঁচড়া হয়ে বাইরের অবিশ্রান্ত ধারায় ঝরতে থাকা বৃষ্টি উপভোগ করছিল। শহরে আজকাল তো আর সেভাবে ঝড় বৃষ্টি দেখাই যায় না, আর ঝড় বৃষ্টি হলেও এমন বৃষ্টি ভেজা শুধু মাটির গন্ধ আর নাকেও আসে না। যদিও বৃষ্টি দেখার চেয়েও তার মাথায় এখন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বারবার মনে হচ্ছে কোথাও যেন একটা গণ্ডগোল আছে, কিন্তু কিছুতেই সেটা সে ধরতে পারছে না। এভাবেই বেশ কিছুক্ষণ বসে থাকার পর অতীনের বাথরুমে যাওয়ার প্রয়োজন হতেই সে ঘর থেকে বেরিয়ে এগিয়ে গেল বাথরুমের দিকে। বাথরুমটা রান্নাঘর পেরিয়ে যেতে হয়। অতীন যথারীতি রান্নাঘর পেরিয়ে বাথরুম যাওয়ার সময় কি মনে হতে যেন রান্নাঘরে উকি দিয়ে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। সামান্য দূরেই তার শাশুড়ি মা তার দিকে পিছন ফিরে উনুনের উপর একটা কড়াই বসিয়ে রান্না করছেন, কিন্তু উনুনটা কোনো কয়লায় জ্বলছে না, বরং তিনি তার একটা লম্বা পা গুজে দিয়েছেন উনুনের ভিতরে। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই আগুনের আঁচেই তিনি গনগন করে একটা সুর ভাসতে ভাসতে রান্না করছেন। কটু মাংস পোড়া গন্ধে ভরে গেছে চারপাশ। হঠাৎ তিনি পিছন ফিরে তাকাতেই অতীন তাড়াতাড়ি সরে গেল সেখান থেকে। বাথরুমে গিয়ে কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল অতীন। সে কি মাধবীকে সবটা খুলে বলবে? কিন্তু মাধবী কি বিশ্বাস করবে তাকে, নাকি নাকি সবটাই তার চোখের ভুল? কিন্তু বারবার এত ভুল কিভাবে হচ্ছে তার? বাথরুম থেকে বেরোতে যেতেই চমকে উঠল অতীন। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন সমীর। তার মুখে লেগে রয়েছে একটা অদ্ভুত হাসি। অতীন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিছু কি বলবেন বাবা? তোমাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে এসেছিলাম। তাড়াতাড়ি চলো, রাতের খাবারটা খেয়ে নেবে এবার। অতীন ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে তার পিছু পিছু দাওয়া এসে দাঁড়াতে তার জন্য রাধারানী আসন পেতে দিলেন। তারপর তার সামনে একটা বড় কাঁসের থালা আর তার আশেপাশে অনেকগুলি বাটি সাজিয়ে রাখলে। সেখানে গরম গরম ভাত, ঘি, 5 রকমের ভাজা, ডাল, তরকারি, মাছ, মাংস, চাটনি, কি নেই পাতে। পাশাপাশি আরেকটা থালায় বড় বড় আম, কাঁঠাল, লিচু সাজিয়ে রাখা আছে। একটু দূরেই মাধবী বসে আছে। সে অতীনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অতীন মেকি হাসি হেসে ঘি দিয়ে 1 গরস ভাত মুখে তুলতে যেতেই একটু আগের দৃশ্যটা আবার তার মনে পড়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মুখে ভাত গুজে দিল। ডাল দিয়ে ভাত মাখতে যেতেই মাধবী ওপাশ থেকে বলল, তোমাদের ঘরে লেবু আছে মা? ওনা ডাল ভাতের সঙ্গে লেবু দিয়ে মেখে খুব ভালোবাসে খেতে। আগে বলবি তো, আমাদের গাছেই তো কত গন্ধরাজ লেবু ধরেছে। দাঁড়া, তোর বাবাকে বলে লেবু পেড়ে দিতে। তারপর তিনি সমীরের উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, কই গো, একটা লেবু পেড়ে দাও তো, জামাই ভাতের সাথে খাবে। সমীর স্ত্রীর গলা পেতে দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে এসে পিছনে লেবু গাছের দিকে এগিয়ে গেলেন। মাধবী সেদিকে পেছন দিয়ে বসেছিল। গাছের পাতার শব্দ পেতে মাধবী সেদিকে তাকাতেই এক অজানা ভয়ে তার সারা শরীর হিম হয়ে গেল। এ কি দৃশ্য দেখছে সে? তার বাবা গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও তার ডান হাতটা অস্বাভাবিক লম্বা হয়ে উঠে গেছে গাছের উপরের ডালে। সেখান থেকে লেবু ছিঁড়ছেন তিনি। মাধবী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর আবার চোখ খুলতে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। তিনি বউয়ের দিকে একটা বড় লেবু বাড়িয়ে ধরেছেন। রাধারানী লেবু দুটো টুকরো করে অতীনের পাতে দিয়ে তিনি আবার তাকে বাতাস করা শুরু করলেন। এই সময়ে আয়েশ করে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না অতীনের, কিন্তু সবটা স্বাভাবিক বোঝাতে সে লেবু চিপে ডালে ভাতে মেখে মুখে চালান করে দিল। ওই দেখো, মিষ্টি দিতেই তো ভুলে গেছি। আরে না না, আর মিষ্টি লাগবে না। আমার পেটে কিন্তু আর সত্যি জায়গা নেই। সে কি, তা বললে হয় নাকি? তুমি আমাদের একমাত্র জামাই, প্রথমবার এখানে এসেছো। আদর যত্নের কোনো ত্রুটি রাখতে চাই না বাবা।
কথাগুলো বলে তিনি সামান্য ঝুঁকে দাওয়ায় অপেক্ষাকৃত অন্ধকারে ঢাকা জায়গা থেকে একটা বড় মিষ্টির হাঁড়ি নিয়ে এলেন। অতীন অবাক হয়ে গেল সেটা দেখে, কারণ একটু আগেই সে ওখান দিয়ে যাতায়াত করেছে। তখন সেখানে কোনো মিষ্টির হাঁড়ি ছিল না। তাহলে ভোজবাজির মতো কিভাবে এত বড় একটা হাঁড়ি চলে এলো সেখানে? তিনি হাঁড়ি থেকে একটা রসগোল্লা বের করে এগিয়ে ধরলেন অতীনের মুখের সামনে। অতীন সেটাতে কামড় বসাতে যেতেই লক্ষ্য করল হাতের আঙুলে কালচে নখগুলো অস্বাভাবিক রকম বড় আর তীক্ষ্ণ। মুখের দিকে তাকাতেই অতীন দেখতে পেল রাধারানীর খোলা চুলগুলোর শত সাপের মতো হাওয়ায় কিলবিল করছে। এতক্ষণ শাশুড়ির সে স্নিগ্ধ যে মুখ দেখে এসেছে, তার পরিবর্তে সেখানে রয়েছে এক ভয়াল ভয়ঙ্কর রূপ। দুই চোখ রক্তবর্ণ ধারণ করেছে, তার ঠোঁটের এক পাশ দিয়ে কষ গড়িয়ে পড়ছে। অতীন সাথে সাথে লাফ মেরে উঠে পড়ল। তাকে এভাবে উঠে পড়তে দেখে মাধবী ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করল, কি হলো? ওভাবে লাফ মেরে উঠে পড়লে কেন? আমার পেট ভরে গেছে, মিষ্টি খাবো না আর। আর খুব ক্লান্ত লাগছে, একটু একটু ঘুমানো দরকার। কথাগুলো বলে অতীন ভয়ে কাঁপতে কাঁপতে আবার তার শাশুড়ির দিকে তাকালো, কিন্তু এবারে সবকিছু স্বাভাবিক দেখল সে। ঘুমটার আড়াল থেকে উকি দিচ্ছে স্নিগ্ধ শান্ত সদা হাস্যময় একটা মুখ। মাথার মধ্যে সবকিছু যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো তার। হয় সে ভুল দেখেছে, নয়তো সত্যিই বাড়িতে কোনো গণ্ডগোল আছে। এবার হয়তো মাধবীকে সবটা জানাতেই হবে। ঘরে ঢোকার আগে মাধবীর মুখে জমে থাকা আষাঢ়ে মেঘটা যদিও নজর এড়োলো না অতীনের। অতীন বিছানায় শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও তার মন থেকে ভয়টা কিছুতেই যাচ্ছিল না, বরং রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সেটা জাঁকিয়ে বসছিল। এভাবে শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে এসেছিল তার। হঠাৎ ঘাড়ির কাছে গরম নিঃশ্বাস পড়তেই চমকে উঠল সে। ইতিমধ্যে ঘরের মধ্যে টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে সে টেরই পায়নি। সারা ঘর অন্ধকারে কালো চাদরে ঢেকে আছে। অতীন আস্তে আস্তে ঘাড় ঘোরাতেই দেখতে পেল তার পাশে একটা ছায়ামূর্তি শুয়ে আছে। তার থেকে গরম নিঃশ্বাস এসে ঝাপটা মারছে তার ঘাড়ে। প্রচণ্ড ভয়ে দম বন্ধ হয়ে এলো তার। সে ধীরে ধীরে সরতে যেতেই সেই ছায়ামূর্তি তার হাতটা চেপে ধরল। প্রচণ্ড ভয়ে অতীন চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তির দিক থেকে চেনা গলা ভেসে এলো। কি হলো হঠাৎ তোমার? মাধবীর গলা কানে যেতেই ধরে যেন প্রাণ ফিরে পেল অতীন। সে একটু নিশ্চিন্ত হয়ে জিজ্ঞেস করল, কখন এলে? একটু আগে। তুমি ঘুমোচ্ছ বলে তোমাকে আর বিরক্ত করিনি। তোমাকে কিছু বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো, মানে যেভাবে সব কথা তুমি আমাকে বলো সেভাবেই বলবে। অগত্যা অতীন এখনো পর্যন্ত যা যা দেখেছে সবটাই খুলে তার স্ত্রীকে বলল। সবটা শোনার পর মাধবী বলল, আমি নিজেও জানি না এখানে সব কিছু ঠিক আছে কিনা, কারণ আমি বাবাকে তখন যেভাবে... কথাটা শেষ করলে না কেন? হ্যাঁ, তখন কি হয়েছে? মাধবী অতীনকে তার বাবা লেবু পাড়ার কথাটা বলল। অতীন পুরোটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, বাড়িতে ঢোকার সময়ই পরিবেশটা ভালো লাগেনি। আমাদের দুজনের একসাথে মনের ভুল হতে পারে না। রাতটা কোনো মতে কাটাতে পারলে কাল সকাল সকাল বেরিয়ে পড়ব। কিন্তু ওরা যে আমার মা বাবা, ওদের আমি এভাবে এখানে রেখে চলে যাব? দেখো মধু, আমি ভূত প্রেত কোনোদিনই বিশ্বাস করিনি, কিন্তু এখানে এসে একের পর এক যেভাবে ঘটনা দেখছি তাতে তাতে কেন জানি না মনে হচ্ছে হয়তো সেই বিশ্বাসটা ভাঙতে বসেছে। আর ওরা হয়তো তোমার বাবা মা নন, হয়তো আমাদের জন্য অপেক্ষা করতে করতে তোমার বাবা মা আমাদের খোঁজে বাইরে গেছেন। সেই সুযোগে তাদের জায়গায় অন্যরা এসে আস্তানা গেড়েছে এই বাড়িতে। মাধবীর দিক থেকে যদিও কোনো উত্তর আর এলো না। বৃষ্টির একটানা শব্দে আর ঠান্ডা বাতাসে কখন যে অতীন ঘুমিয়ে পড়েছিল সে তার নিজেও জানে না।
হঠাৎ কেউ যেন তাকে ধাক্কা মারায়। সে তড়িঘড়ি উঠে বসতেই অন্ধকারে আন্দাজ করলো মাধবী তাকে ধাক্কা মারছে। সে ঘুম চড়ানো গলায় বলল, কি হয়েছে? একটা একটা আওয়াজ শুনতে পাচ্ছ? অতীন চোখ কচলে ভালো করে কান খাড়া করতে একটা অস্পষ্ট আওয়াজ তার কানে ভেসে এলো। আওয়াজটা বাইরে থেকে আসছে। খচখচ করে কিছু একটা চিবানোর আওয়াজ আসছে। ওদিকে ইতিমধ্যেই মাধবী শক্ত করে অতীনের হাতটা চেপে ধরেছে। অতীন তার হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল, চলো তো দেখি গিয়ে একবার, কোথা থেকে আসছে আওয়াজটা। পাগল নাকি? এই ঝড় জলে রাতে তুমি বাইরে বেরোবে? তার মধ্যে সঙ্গে আলোও নেই। তার থেকে বরং আমরা ঘরেই থাকি। ভয় পেও না, আমি আছি তো, চলো একবার দেখে আসি। অতীনের কথা শুনে মাধবী নিমরাজি হয়ে বেরিয়ে পড়ল। অতীন কান খাড়া করে বুঝতে পারল আওয়াজটা আসছে রান্নাঘরের দিক থেকে। সারা বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকলেও রান্নাঘরের জানলা থেকে হালকা আলোর রেখা চুইয়ে পড়ছে। অতীন আর মাধবী পা টিপে টিপে সেদিকে এগিয়ে যেতে লাগলো। রান্নাঘরের কাছে এসে জানলা দিয়ে উঁকি মারতেই দুজনের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মাধবী আতঙ্কে চাপটে ধরল অতীনকে। ওদিকে অতীনেরও সর্বাঙ্গ ভয়ে ঠান্ডা হয়ে যেতে লাগলো। রান্নাঘরের ভিতরের মেঝেতে ইতি উতি রক্ত ছড়িয়ে আছে। আর রান্নাঘরের এক কোণে বসে বসে যে দুজন কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তাদের বিলক্ষণে চেনে অতীন। তার শ্বশুর আর শাশুড়ি। সমীর কাঁচা মাছের মাথাটা কচমচ করে চিবোতে চিবোতে খসখসে গলায় বলতে লাগলো, টাটকা মাছের স্বাদই আলাদা, তবে জিভ দিয়ে মাছ ধরার চেয়ে হাত দিয়ে মাছ ধরা অনেক সোজা। জামাই তোমাকে দেখতে পাইনি তো? আমার কেন জানি না মনে হচ্ছে জামাই আমাদের সন্দেহ করছে। আরে আরে না না, মাছ ধরার আগে আমি আমি হ্যারিকেনটা নিভিয়ে দিয়েছিলাম, কিচ্ছুটি টের পাইনি সে। অতীন এবার বুঝতে পারল কেন তখন পুকুরে ওরকম আওয়াজ হচ্ছিল, আর কেনই বা দুম করে হ্যারিকেনের আলোটা নিভে গিয়েছিল। সে মাধবীর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাদের এক্ষুনি পালাতে হবে। কিন্তু বাবা মাকে ছেড়ে এভাবে? আমি আগেও বলেছি ওরা তোমার বাবা মা নয়। এক্ষুনি এখান থেকে না পালালে জানি না কপালে কি লেখা আছে। অতীন আর কোনো কথা না পারিয়ে মাধবীর হাতটা শক্ত করে চেপে ধরে দৌড় লাগালো বাইরের অন্ধকারের দিকে। বৃষ্টির মধ্যে দুজনেই কাঁচা রাস্তার কাঁদা ঠেলে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে হঠাৎ পিছন থেকে কাঁদার মধ্যে থপথপ করে কাঁধের যেন পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। তারাও বেশ দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছে। অতীন আর মাধবী ছোটার গতি আরো বাড়িয়ে দিল। পিছন থেকে এবার চেনা গলায় ভেসে এলো, ওরে তোরা যাস না, আমরা আমরা তোদের কোনো ক্ষতি করব না রে। আমরা তোর বাবা। ফিরে আয় রে তোরা, ফিরে আয়। আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো কথাগুলো। এভাবে কতক্ষণ তারা দৌড়াচ্ছে তার কোনো ঠিক নেই। একটা সময় নদীটা নজরে এলো তাদের। হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছাতেই দেখতে পেল হারান মাঝি নদীর নৌকা ছাড়বার জন্য প্রস্তুত হচ্ছে। তাকে দেখতে পেয়েই অতীন তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, মাঝি ভাই, আমাদের এক্ষুনি ওপারে নিয়ে চলুন, আমাদের হাতে একদম বেশি সময় নেই। একে দাদা বাবুর আছে? এই মাঝরাতে আপনারা এরকম দৌড়িতে দৌড়িতে এলেন কেন? কোনো বিপদ হয়েছে নাকি? তুমি তাড়াতাড়ি নৌকা ছাড়ো নদীতে, পরে সব বলবো তোমাকে। আচ্ছা বেশ, চলুন তবে। হরেন খুব সাবধানে তাদের নৌকায় তুলে নিয়ে নৌকা ছেড়ে দিল। নৌকা বেশ কিছুটা যাওয়ার পর অতীনের চোখে পড়ল নদীর পাড়ে দুটো ছায়ামূর্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সেই ছায়ামূর্তি দুটো যেন হাওয়াতে মিলিয়ে গেল। নৌকার ছইয়ের ভিতরে অতীন আর মাধবী হেলান দিয়ে বসল। এবার মানসিক চাপ আর শারীরিক পরিশ্রমে
তারা দুজনেই এখন প্রচণ্ড ক্লান্ত। আস্তে আস্তে বৃষ্টির তেজও কমে আসতে লাগলো। নদীর তাজা বাতাসে চোখ লেগে এসেছিল তাদের। হরেন মাঝির ডাকাডাকিতে ধর্মরিয়ে উঠে বসল অতীন। ছইয়ের ভিতর থেকে উকি মারতেই দেখতে পেল হরেন বলছে, দাদা বাবু, চলে এসেছি আমরা, আপনারা সাবধানে নেমে পড়ুন এইবার। ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে। সমস্ত দুর্যোগ কেটে গিয়ে পূবের আকাশেও আস্তে আস্তে ফর্সা হতে শুরু করেছে। অতীন মাধবীকে জাগিয়ে তুলে নৌকা থেকে নেমে দাঁড়ালো। তারপর হরেন মাঝিকে ভাড়া মেটাতে যেতেই দেখতে পেল নৌকাটা ধীরে ধীরে আবার ফিরে যাচ্ছে। এত তাড়াতাড়ি মাঝি কিভাবে অত দূরে নৌকা নিয়ে চলে গেল সেটা যদিও বোধগম্য হলো না অতীনের। অগত্যা দুজনে মিলে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর একটা ছোট গুমটির সামনে এসে দাঁড়ালো। দোকানদার সবে উনুন ধরিয়েছে। উনুনের ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশ। সেই গুমটির সামনে পেতে রাখা বেঞ্চিতে অতীন মাধবীকে নিয়ে বসে দোকানদারের উদ্দেশ্যে বলল, চা হবে দাদা? হবে, কিন্তু একটু সময় লাগবে। অতীন আর কথা বাড়ালো না। প্রায় আধ ঘন্টা পর দোকানদার 2 কাপ গরম চা নিয়ে এসে উপস্থিত হলো। গরম চায়ে চুমুক দিয়ে এক ধাক্কায় মানসিক ক্লান্তিটা যেন কমে গেল। দোকানদার দোকানের জিনিস গোছাতে গোছাতেই তাদের জিজ্ঞেস করলো, বাবুরা কি নতুন নাকি এদিকে? হ্যাঁ। তা কোথায় গিয়েছিলেন? ওই শিমুলপুর গ্রামে গিয়েছিলাম। কুটুম বাড়ি বোধ হয় নাকি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। ও, আপনার শ্বশুরের নাম কি? সমীর মণ্ডল। দোকানদার নামটা শুনে কেমন যেন থতমত খেয়ে গেল। বিষয়টা অতীনের নজরে এলো না। সে পাল্টা জিজ্ঞেস করলো, আপনি এরকম থতমত খেয়ে গেলেন কেন? আগে কাজকর্ম সব ঠিকঠাক মিটেছে তো? কিসের কাজকর্ম? মানে দাঁড়ান, আমি কিছু বুঝতে পারলাম না, একটু খুলে বলবেন? আপনার শ্বশুর আর শাশুড়ির শ্রাদ্ধ শান্তির কাজে এসেছিলেন তো? কি বলছেন? আপনারা তো অবাক হচ্ছেন কেন? আপনারা কি জানেন না কিছু? কোনো খবর পাননি? না, আমরা তো কোনো খবর পাইনি। আপনি কি জানেন কিভাবে হলো? যেটুকু ওই গাঁয়ের সুজনের কাছ থেকে শুনেছি সেটাই আপনাদের বলছি আমি। অতীন ঘাড় নেড়ে সম্মতি জানালো। দোকানদার বলা শুরু করলো, দিন 10 আগে রাতে মণ্ডলবাবু আর ওর গিন্নি একটু দূরের গাঁয়ে গিয়েছিলেন একটা নিমন্ত্রণ বাড়িতে। ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। হরেন মাঝিকে আগে থেকেই বলা ছিল, তাই সে নৌকা নিয়ে তৈরিই ছিল। নৌকা করে ফেরার পথেই প্রবল কালবৈশাখী শুরু হয়। নদীর বাঁকের মুখটায় প্রচণ্ড ঝড়ে নৌকা একেবারে উল্টে যায়। হরেন মাঝির মতো দক্ষ মানুষও সামলাতে পারেনি নৌকা। নৌকায় গায়ের আরেক জোয়ান ছেলে শিবও ছিল। সে কোনো রকমে সাঁতার কেটে প্রাণে বাঁচলেও হরেন মাঝি সহ ওরা দুজন তলিয়ে যায় নদীতে। শিবুর মুখ থেকেই সবাই ঘটনাটা জানতে পেরেছে। আমি সেজন্যই ভেবেছিলাম আপনারা বোধহয় মেয়ে জামাই এসেছেন সেই কাজেই। অতীনের কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেছে। তার শ্বশুর শাশুড়ি কেউই মোবাইল ফোন ব্যবহার করেন না। চিঠি মারফত 2 সপ্তাহ আগে অতীনকে নিমন্ত্রণ করেছিলেন সমীর। এদিকে গ্রামের কেউই সেভাবে তাদের ঠিকানা বা ফোন নাম্বার না জানাতেও পারেনি তাদের। সেজন্যই হরেন মাঝি কিছু একটা বলতে গিয়েও চুপ করে গিয়েছিল। অর্থাৎ হরেন মাঝি থেকে শুরু করে তার শ্বশুর শাশুড়ি আর কেউ বেঁচে নেই। কিন্তু মেয়ের প্রতি অপত্য স্নেহের টানেই হয়তো আরেকবার ওরা ফিরে এসেছিলেন। তাদের বাড়ি আসা থেকে ফেরা পর্যন্ত সবটা যাতে নির্বিঘ্নে ঘটে যায় সে বিষয়ে তারা কড়া নজর রেখেছিল। পাশাপাশি মেয়ের সম্মান রক্ষার্থে জামাইয়ের আদর আপ্যায়নে যেন ত্রুটি রাখেননি তারা। অজান্তেই চোখের কোণটা হালকা ভিজে উঠল অতীনের। যাদের তারা ভয় পেয়ে পালিয়ে এসেছিল আদতে তারা তার পরম শুভাকাঙ্ক্ষী। সত্যি তো, বাবা মা কি কখনো সন্তানের ক্ষতি করতে পারেন? তারা যেখানেই থাকুক না কেন সবসময় মঙ্গলই চায় সন্তানের। অতীন কাঁদতে থাকা মাধবীর হাতটা ধরে বলল, চলো
কোথায়? আপাতত শিমুলপুরেই। ওখানে অনেক কাজ বাকি। আর ফিরতি পথে নদীতে যদি হারান মাঝিকে পেয়ে যাই তাহলে তো চিন্তাই নেই, নিরাপদে পৌঁছে যাব। মাধবী অতীনের হাত ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। পূব আকাশে ততক্ষণে প্রভাকর তার দীপ্তি ছড়াতে শুরু করেছেন। এক অদ্ভুত অভিজ্ঞতাকে সঙ্গী করে তারা দুজনে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো নদীর দিকে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস ছিলাম আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আজ আপনারা শুনলেন যে চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গ্রাম বাংলার একটা ভয়ের গল্প, শিমুলপুর গ্রামে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল একটা কন্টেন্ট আপনাদের শোনানো হলো। কেমন লাগলো আপনাদের এই গল্পটা জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু দাস এবং অন্যান্য চরিত্রে ছিল নীল, পূজা, বর্ণালী এবং অভিক। কেমন লাগলো আজকের এই গল্পটি জানাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন আপনাদের বঙ্গকথাকে।